জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের 5 বছরের জেল, ন্যায় বিচার পাওয়ায় রাষ্ট্রপক্ষের সন্তোষ। ট্রাইব্যুনালের রায় উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা, মাইলফলক আখ্যা রাজনৈতিক দলগুলোর, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ফের চিঠি দেবে সরকার। শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার দিয়ে ফের ধানমন্ডিতে ছাত্র জনতা, দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ, আহত অনেকে। এবার হবে দেশ রক্ষার নির্বাচন, সুষ্ঠু ভোট আয়োজনে ভুলের সুযোগ নেই বললেন প্রধান উপদেষ্টা। শতভাগ নিরপেক্ষতার সঙ্গে জেলা প্রশাসকদের দায়িত্ব পালনের নির্দেশ। এবং লালদিয়া টার্মিনাল নির্মাণে ডেনমার্কের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই, পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সুইজারল্যান্ডের কোম্পানির সঙ্গে চুক্তি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাজা দেওয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। তবে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ রায়কে যুগান্তকারী আখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউশন। তবে রায়ে কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলার রায়, অভিযুক্ত 3 আসামির 2 জন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল ভারতে পলাতক, আর কাঠগড়ায় থাকা সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল আল মামুন আসামি থেকে রাজসাক্ষী। নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা পর সোমবার দুপুর 12:30টার দিকে রায় পড়া শুরু করেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ। 2.5 ঘন্টা ধরে পড়া হয় 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ মেলায় 2 জনের মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ড হওয়ার মতো অপরাধ করলেও রাজসাক্ষী হয়ে সত্য প্রকাশ করায় 5 বছরের কারাদণ্ড দেয়া হয় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এই রায়টি কোনো ধরনের কোনো অতীতের প্রতিশোধ নয়। এই বাংলাদেশে যেভাবে রাষ্ট্রের শাসক হয়ে দেশের নাগরিক, বিশেষ করে তরুণ ছাত্র জনতার রক্তে পা ভিজিয়েছিলেন, তার বিচারের মাধ্যমে তাকে যে দণ্ড দেয়া হয়েছে, আমরা বিশ্বাস করি এই দণ্ড প্রদানের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের মীমাংসা হয়েছে। একই সঙ্গে দেশে থাকা হাসিনা কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। রায়কে যুগান্তকারী হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির দণ্ড হওয়ায় কষ্ট পাওয়ার কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। প্রসিকিউশন জানিয়েছে রায় প্রকাশের 1 মাসের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন আসামিরা। তবে সেজন্য দেশে ফিরতে হবে শেখ হাসিনা ও কামালকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়েছে রাজনৈতিক দলগুলো। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রায়ে আংশিক গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে উল্লেখ করে জামায়াত বলছে, এখন শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব, আর নির্বাচনের আগেই তাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের আহ্বান জানিয়েছে এনসিপি। মানবতা বিরোধী অপরাধ, হত্যার পর মানুষ পুড়িয়ে মারা সহ 5টি অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বহুল প্রতীক্ষিত এই রায়ের পর নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক মহল থেকেও এসেছে প্রতিক্রিয়া।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, যা মাইল ফলক। তিনি বলেন, আর কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই রায় তার জন্য উদাহরণ হয়ে থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হলো। এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আংশিক হলেও বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেয়া ভারতের দায়িত্ব বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছে, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে। আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে। এদিকে রায়ের পর জাতীয় নাগরিক পার্টির নেতারা যে কোনো উপায়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনের আগে রায় কার্যকর করার দাবি জানান। এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয় এমন মন্তব্য করে রাজনৈতিক দলের নেতারা বলেন, গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা কামালের ফাঁসির রায়ে উচ্ছ্বসিত শহীদ পরিবার জুলাই যোদ্ধারা সন্তুষ্টি প্রকাশ করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। একই সঙ্গে সাবেক আইজিপি মামুনের যাবজ্জীবন সাজার দাবি শহীদ পরিবারের। 17 নভেম্বর ভোরের আলো ফুটে দীপ্ত ছড়াচ্ছে সূর্য। এরই মধ্যে আদালতে হাজির জুলাই শহীদ মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস। মামলার 8ম সাক্ষীও তিনি। গল্পে উঠে আসে অনেক প্রতীক্ষা, ক্ষোভ আর বেদনার কথা। আবার কিছু কথা ঠোঁটে ফোটেনি, চোখের অশ্রুতেই ব্যাখ্যা করার চেষ্টা। আমার ছেলে ওই সুযোগটা দেয় নাই। এমন কত শত বেদনার গল্প বুকে চেপে আদালত চত্বরে হাজির হন জুলাইয়ের স্বজন হারানোরা। শেখ হাসিনার ফাঁসির সাজার রায় কিছুটা হলেও সান্ত্বনা দিচ্ছে তাদের। ছেলে নাই, আমি এখন অসহায়। ফাঁসির রায়টা কার্যকর হোক। রায়ের পর আদালত চত্বরে আবেগী হয়ে পড়েন অনেকে। জুলাই যোদ্ধারা বলেন, এ রায় শুধু প্রতিশোধ নয়, বরং ইতিহাসের প্রতি ন্যায় বিচার। হাসিনাকে 1000 বার যদিও ফাঁসি দেওয়া হয়, কারো চোখের যে কষ্ট, পা হারানোর যে কষ্ট, সেটা কি কখনো বুঝবে না। দ্রুততম সময়ে রায়টা দেখতে পেলাম, আর আরও বেশি সন্তুষ্ট হব যেদিন এই রায়টা কার্যকরী হবে। তবে সাবেক আইজিপি মামুনের 5 বছরের সাজায় অসন্তোষ জানিয়ে তার যাবজ্জীবন সাজার দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। চৌধুরী আব্দুল্লাহ মামুন, ওনাকে রাজসাক্ষী হওয়ার কারণে 5 বছর জেল দেওয়া হয়েছে। আমি মাত্র আমার দুপাশে দুজন শহীদ পরিবার বসেছিলেন, তারা কোনোভাবে নিতে পারছিলেন না, কান্না ভেঙে পড়ছিলেন। তাদের জন্য এটি একটি বড় মেসেজ যে কেউ যদি স্বৈরাচার হয়, কেউ যদি ফ্যাসিস্ট হয়, তাহলে তার সর্বশেষ পরিণতি কি হতে পারে। অতি দ্রুত শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে আইনা ফাঁসি কার্যকর করার জন্য আমরা আহ্বান জানাইতেছি। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষত হয়তো বয়ে বেড়াতে হবে বহুকাল, কিন্তু 36 জুলাই অধিকার আদায়ের রাজপথের আন্দোলনের প্রেরণা হয়ে ওঠার জন্য এ রায় কার্যকর হওয়া জরুরি বলছেন ভুক্তভোগীরা। অপেক্ষা, শঙ্কা আর উত্তেজনা অবশেষে শেষ হলো একটি রায়ের মধ্য দিয়ে। নিহতদের পরিবার ও জুলাই যোদ্ধাদের চোখে মুখে আজ স্বস্তির ছাপ স্পষ্ট। জাতির প্রত্যাশা, এই সিদ্ধান্ত ক্ষমতাকে কিছুটা হলেও দায়িত্বশীল হতে শেখাবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা ও কামালের ফাঁসির রায় উচ্ছ্বসিত শহীদ পরিবার, ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে। দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান তারা। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। এ মিছিল আনন্দের, এ মিছিল উচ্ছ্বাসের। জুলাই হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন ছাত্র জনতা, এনসিপি, জামাতে ইসলামী, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবি জানান শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন। এই রায় ক্ষমতার অপব্যবহারকারী রাজনৈতিকবিদদের জন্য দৃষ্টান্ত বলে মনে করেন তার মা ও ভাই। শুনি অবশ্যই আমি খুশি হয়েছি, কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয়। ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে কার্যকারী জানি হয়, এটা আমার চাওয়া। আমরা আমাদের ভাই হারাইছি, আমরা তো ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা যেন সচক্ষে আমাদের ভাইদের খুনিদের যেন বিচারটা দেখে যাইতে পারি। রায় সন্তোষ প্রকাশ করেছে অভ্যুত্থানে শহীদ চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের পরিবারও। এখন রায় কার্যকরের অপেক্ষা পরিবারটির। রায় হয়েছে বালা, আমরা আনন্দিত, কিন্তু ওদিনও আনন্দিত হব যেদিন রায়টা কার্যকারী হয়। খুলনায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে ছাত্র জনতা। শুধু রায় দেওয়া নয়, দ্রুত কার্যকর না হলে সংগ্রাম চলবে বলেও জানায় ছাত্র জনতা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কিন্তু খুনি হাসিনার নিজের করা ছিল এবং সেই নিজের করা ট্রাইব্যুনালে আজকে হাসিনার ফাঁসি হয়েছে, সর্বোচ্চ শাস্তির রায় দেওয়া হয়েছে। আমরা দাবি জানাচ্ছি যে এই রায়টিকে যত দ্রুত সম্ভব কার্যকরী করা যায়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে জাতীয় নাগরিক পার্টি। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবিতে স্লোগানে মুখরিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা যারা ক্ষমতায় যাব তাদের জন্য একটা লেসন থাকবে যে যদি আমরা কখনো স্বৈরাচার হই তাহলে আমাদের অবস্থা শেখ হাসিনার মতো হবে। রায় ঘোষণার পর নীলফামারীতে মিষ্টি বিতরণ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তানজিনা তাসনিম, সময় সংবাদ। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। আইন ও পররাষ্ট্র উপদেষ্টা জানান, রায় কার্যকরে শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে। এদিকে রায় সম্পর্কে অবহিত জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ তারা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়কে ঐতিহাসিক অভিহিত করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে যেকোনো ধরনের অরাজকতা এবং বিশৃঙ্খলার চেষ্টা কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেওয়া হয়। জুলাই হত্যাযজ্ঞের প্রথম মামলার রায় ঘোষণার পর সচিবালয়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই রায় জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়। শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। পররাষ্ট্র উপদেষ্টাও জানান, নয়াদিল্লির কাছে শেখ হাসিনার প্রত্যাপন চেয়ে দ্রুত চিঠি দেওয়া হবে। ভারতে চিঠি যাবে, আজকে রাত্রে গেল অথবা কালকে সকালে গেল, তাতে তেমন কিছু আসা যায় না, কিন্তু যাবে। তাদের সাথে তো আমাদের চুক্তি আছে এক্সট্রাডিশনের, কাজে সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত যাব। জনমনে কোনো আতঙ্ক নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়কে কেন্দ্র করে দেশে বড় কোনো ঘটনা ঘটেনি, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে প্রতিবেশী দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। এখানে আমি তো কোনো আতঙ্ক দেখতে পারলাম না। ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশে থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকলি দেখবেন এটা ডাই ডাউন। এদিকে শেখ হাসিনার ফাঁসির দণ্ড সম্পর্কে অবহিত বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র এবং স্থিতিশীলতার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে হাজির হলেও শিক্ষার্থীদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষে রণক্ষেত্র ধানমন্ডি 32। এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা এবং সন্ধ্যা পেরিয়ে এখন রাতেও কিন্তু এখন পর্যন্ত বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা কিন্তু এখনো ধানমন্ডি 32-এর যে মোড় রয়েছে সেখানে তারা অবস্থান করছেন। তবে এই ধানমন্ডি 32-এর যেমনটা আমরা কিছুক্ষণ আগেও বলছিলাম, ঠিক এখনো কিন্তু সেই চিত্র কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এখানে আমরা দেখছি যে সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর, পুলিশ, র্যাব এবং বিজিবি কিন্তু এখনো অনেকটা পুরো নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। এবং সেই সঙ্গে এই আপনারা নিশ্চয়ই আমাদের
আমাদের ক্যামেরার ফ্রেমে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই চিত্রটি মূলত নিউ মার্কেটের যে সড়কটি রয়েছে সায়েন্স ল্যাবের দিকে চলে গেছে। সেই সড়কের এক পাশে আমরা দেখছি যে বিক্ষুব্ধ ছাত্র জনতারা কিন্তু এখনো নানা স্লোগান দিচ্ছেন। এবং সেই সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে চাই যে ধানমন্ডি 32 থেকে যেই সড়কটি পান্থপথের দিকে চলে গিয়েছে, সেই সড়কে এখন যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়ে আসছে। এবং অন্যদিকে আমরা শুক্রাবাদের যেই সড়কটি রয়েছে, অর্থাৎ শুক্রাবাদ ফুটওভার ব্রিজের নিচেও কিন্তু এখন পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা অবস্থান করছে। এবং সেই সঙ্গে এই এখন পর্যন্ত তারা নানান স্লোগান দিচ্ছেন। এবং একটু যদি জানিয়ে রাখতে চাই যে সকালে তারা মূলত দুটি বোল্টুজার নিয়ে যখন এই ধানমন্ডি 32-এর দিকে আসেন, তখন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেডের মুখোমুখি হন এবং সেই সঙ্গে তারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলে তখন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এবং বিকেলেও আমরা দেখেছি যে কিছুক্ষণ পর পর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং সেই সঙ্গে বিক্ষুব্ধ ছাত্র জনতার সঙ্গে আমরা দুপুরের পরেও দেখেছি যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় এখনো আমরা দেখছি যে এই যে ধানমন্ডি 32-এর যে পুরো মোড়টি রয়েছে, অর্থাৎ চতুর্দিক থেকে এখনো নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিরাপত্তার চাদরে পুরো ঢেকে রেখেছে। এখানে আমরা বিপুল পরিমাণ দেখছি যে পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনী কিন্তু অবস্থান করছে। সেই সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে চাই যে মূলত এই যে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর যে সড়ক এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ ছাত্র জনতা দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল দুপুরে কিছুক্ষণ পর। এবং সেই সঙ্গে বিক্ষোভকারী ছত্রভঙ্গ করতে কিন্তু তারা কিছুক্ষণ পর পর সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপও করেছিল, আমরা দেখেছিলাম। তো সবকিছু মিলে বলা চলে যে এই ধানমন্ডি 32-এর যে মোড়, এখানে এখনো অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এখানে এখনো অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি 32 থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী ধানমন্ডি 32 নম্বর থেকে। এবার হবে দেশ রক্ষার নির্বাচন। গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে ভুল বা গাফিলতির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন সামনে রেখে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। প্রশাসনের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। সোমবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নেন পরিকল্পনা, স্বরাষ্ট্র, গণপূর্ত ও আইন উপদেষ্টা। এ সময় নির্বাচন ঘিরে প্রশাসনের ভূমিকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্র প্রস্তুতি, নাগরিক সেবার ধারাবাহিকতা সহ সামগ্রিক দায়িত্ব পালনের বিষয়ে ডিসিদের নানা রকম নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নবজন্ম দেওয়ার জন্য আমরা নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে ভুল বা গাফিলতির সুযোগ নেই। এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। এটা গণ অভ্যুত্থান হয়েছে, দেশের মানুষ ভিন্ন জিনিস চাচ্ছে, সেই ভিন্ন জিনিস এর একটা রূপরেখা দিয়ে দিয়েছে। আমাদের মাথার ভেতর পরিষ্কার রাখতে হবে, ভোট রক্ষা মানে হলো দেশ রক্ষা। আগামী নির্বাচন শুধু 5 বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে। এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন, এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে। এখানে ভুল করার কোনো অবকাশ নাই। এবার যদি আমরা ভুল করি, এটা শোধরানোর আর সময় আমার থাকবে না। আসন্ন নির্বাচনকে সার্থক করা গণ অভ্যুত্থানের প্রতি প্রতিশ্রুতি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে, তাই কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। জাতি নবজন্ম লাভ করবে, এটি আমাদের প্রতিজ্ঞা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করল ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপি মলারমার্স্ক। অনুষ্ঠানে দাবি করা হয়, এই চুক্তি দেশের জন্য হুমকি নয়, বরং পণ্য উৎপাদনের হাব হিসেবে গড়ে তোলার প্রথম পদক্ষেপ। এদিকে কেরানীগঞ্জের পানগাঁওয়ে কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি সই করেছে সুইজারল্যান্ডের কোম্পানি মেকডল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের বড় বাধা বন্দর জটিলতা। যেখানে শ্রীলঙ্কার মতো পার্শ্ববর্তী দেশগুলোতে জাহাজ বন্দরে খালাস করতে সময় লাগে সর্বোচ্চ 24 ঘন্টা, সেখানে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রামে পণ্য খালাস ও কাস্টম প্রক্রিয়ায় লেগে যায় 7 থেকে 8 দিন।
এমন বাস্তবতায় দেশের ব্যবসা বাণিজ্য কার্যক্রম সহজ ও অর্থনৈতিক উন্নয়নে বন্দর সম্প্রসারণে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে সোমবার সকালে চট্টগ্রাম বন্দরের লালদিয়াচরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপি মলার মায়োরস্কের সঙ্গে চুক্তি সই করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পণ্য উৎপাদনের হাব হিসেবে তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে দেখছে সরকার, জানায় পিপিপি কর্তৃপক্ষ। আগামী কয়েক বছরের মধ্যে আমরা 4টি সমুদ্র বন্দর, একটি গভীর সমুদ্র বন্দর, একটি নতুন বিমানবন্দর টার্মিনাল নির্মাণ সহ বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছি, যা বাংলাদেশকে পণ্য উৎপাদনের হাব তৈরিতে সাহায্য করবে। চুক্তি সই নিয়ে নানা সমালোচনার জবাবে নৌ উপদেষ্টা জানান, অর্থনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে বড় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ভূমিকা রাখবে। আমি আশা করব যাদের বিরুদ্ধে সন্দেহ আছে আজকে থেকে সেই সন্দেহ দূর হবে, যে এটা দেশের জন্য, জাতির জন্য এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় অবদান। এদিকে আলাদা অনুষ্ঠানে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তি করেছে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি মেডলক। রিভার্স আর ইউজড ফর টেকিং কন্টেইনার বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যাওয়া, বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া। আমি আশা করি এটা শুরু হয়েছে, ভবিষ্যতে এটা হবে। এই চুক্তির মাধ্যমে বছরে পানগাঁও বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে 1,60,000 TEUS, এমনটাই আশা সরকারের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা ও জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই ও মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত। জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকে আটক করা হয়েছে। মাদক ব্যবসায় বাধা দেয়ায় কালো হলো রাহেলা বেগম ও কামাল হোসেনের। অকালে প্রাণ গেল মা ও ছেলের। মাদক ব্যবসায় বাধা ও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সোমবার সকালে কুমিল্লা সদর উপজেলার 5 ছবির বসন্তপুর নিজ গ্রামে ছোট ভাই কামাল হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয় বড় ভাই বিল্লালের। উত্তেজিত হয়ে এক পর্যায়ে ছোট ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে বড় ভাই। এতে বাধা দিলে মাকেও ছুরিকাঘাত করে বিল্লাল। এতে ঘটনাস্থলেই মারা যায় ছোট ভাই কামাল। গুরুতর অবস্থায় রাহেলা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ছোটবেলা থেকে অতি কষ্ট করে লালন পালন করে বড় করছে, ভাবছে যে এগুলো বড় হলে আমার সুখ শান্তি আসবে, কিন্তু আজকে সুখ শান্তির পরিবর্তে এই ট্র্যাজেডি। এরকম ঘটনায় একটা সুস্থ মানুষের কাজ না, দৃষ্টান্ত শাস্তি, সমাজ ধ্বংস হয়ে যাবে, সমাজকে রক্ষা করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের নানা আলামত উদ্ধার করে পুলিশ, পিবিআই ও সিআইডি। তদন্ত সাপেক্ষে বলা যাবে যে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্যটা কি, তাছাড়া বলা যাবে না। অনেক কথাই বলছে, যাচাই বাছাই করছি, আমরা দেখবো আসলে ঘটনাটা কি আসে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত বিল্লাল হোসেন, তবে তার স্ত্রী আকলিমা বেগমকে আটক করেছে পুলিশ। সময় সংবাদ, কুমিল্লা। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড। রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের 5 বছরের জেল। ন্যায় বিচার পাওয়ায় রাষ্ট্রপক্ষের সন্তোষ। ট্রাইব্যুনালের রায় উচ্ছ্বসিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। মাইল ফলক আখ্যা রাজনৈতিক দলগুলোর। শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ফের চিঠি দেবে সরকার। শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে ফের ধানমন্ডিতে ছাত্র জনতা। দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ। আহত অনেকে। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে কিছুক্ষণ পর আসছেন সহকর্মী সাইফুল রুদ্র। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সময় সঙ্গেই থাকুন।